আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। প্রধানমন্ত্রী জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের ফেসবুক মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটার কাছে চিঠি। আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল বিশৃঙ্খলায় দুঃখিত লজ্জিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আমলে ৪,৫০০-এর বেশি মানুষ হত্যার শিকার। আইনমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান দ্বিমুখী। রিজভী জুলাই গণঅভ্যুত্থান, ফেনীতে ৭ শহীদের রক্তের পর বিজয়, ২ বছর ধরে বিচারের অপেক্ষা। ৪০০ কোটি টাকা আত্মসাৎ, জামালপুরে সাবেক জামাত নেতা কারাগারে। দেশের পোল্ট্রি মুরগির মাংসে মিলল বেশি অ্যান্টিবায়োটিক। বিদেশি কোম্পানি থেকে এক রাতেই চাকরি হারালেন কয়েকশো ভারতীয়। কিমের ১২০ ক্ষেপণাস্ত্র পুতিনের হাতে, ব্যবহৃত হবে ইউক্রেন যুদ্ধে। রয়টার্সের প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জারের তথ্য চেয়ে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটার কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের তথ্য পেতে এবং মুছে ফেলা বার্তাগুলো উদ্ধারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা মেটার কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোজাফফর হোসেন তার অ্যাকাউন্ট ব্যবহার করে মেসেঞ্জারের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। এছাড়া নির্দিষ্ট কিছু ফেসবুক গ্রুপের সঙ্গেও তার কথোপকথনের তথ্য রয়েছে। এসব বার্তা সংগ্রহ ও মুছে ফেলা কথোপকথন পুনরায় উদ্ধারের জন্যই মেটার কাছে ইমেলের মাধ্যমে আনুষ্ঠানিক সহযোগিতা চাওয়া হয়েছে। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিণতি কি হবে সেটি আদালতেই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, তবে বিচারিক প্রক্রিয়ায় অবশ্য আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণহত্যার জন্য যে দল দায়ী, যে দল মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সেই দায়ী কতটুকু সেটা তদন্ত হচ্ছে। আইসিটি কোর্টের যে ইন্সপেকশনটি তারা তদন্ত করছে, আমরা দিয়েছি, শেষ পর্যায়ে আছে। ইনশাল্লাহ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোরই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে আয়োজন করেছিল জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠানে
৩৬ জুলাই নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ এবং বেগম খালেদা জিয়ার ছবি না থাকার অভিযোগে হট্টগোল ও বিশৃঙ্খলা হয়। এ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন হাফিজউদ্দিন আহমেদ। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বুধবার এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে দেখানো প্রামাণ্যচিত্রে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রটি শেষ হওয়ার পরেই জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের একাংশ বিভিন্ন ঘটনা ও ব্যক্তির বিশৃঙ্খলা নিয়ে হতাশা ব্যক্ত করে হাফিজউদ্দিন আহমেদ বলেন, আজ এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, কিন্তু এখানে যে দৃশ্য দেখলাম সেটি দেখে অত্যন্ত দুঃখিত, লজ্জিত এবং ব্যথিত হয়েছে। সরকার জুলাই পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস সময়। সেই রক্তাক্ত অধ্যায়ের স্মৃতি ধারণ করেই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই সম্পর্ক গড়ে তোলাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গত ১৬ বছরের শাসন আমলে বিনা বিচারে ক্রস ফায়ারের নামে ৪,৫০০-এরও বেশি মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ৫ আগস্ট বিকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, একই সময়ে ৭০০-রও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন এবং বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছিল। ভারতে অবস্থানরত জুলাই গণঅভ্যুত্থানে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর গুলশান ২ এলাকায় গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি কথা বলেন। ভারতের ভূমিকার সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ সরকারের আপত্তি থাকা সত্ত্বেও ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে একটি আন্তর্জাতিক সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য ছিল, এটি একটি বেসরকারি আয়োজন হওয়ায় তাদের কিছু করার নেই। এ অবস্থান ভারতের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতির পরিচায়ক। ২ বছর আগে টানা ২ দিনে ফেনী দেখেছিল ইতিহাসের ২ ভিন্ন অধ্যায়। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিকে ঘিরে মহিপালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গুলিতে প্রাণ হারান ৭ জন, আহত হন প্রায় ১.৫ শতাধিক মানুষ। রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল। পরদিন ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের খবর ছড়িয়ে পড়তেই শোকাহত জনপদ পরিণত হয় বিজয় উল্লাসে। স্লোগান, আনন্দ মিছিল আর মানুষের ঢলে মুখর হয়ে ওঠে ফেনী। তবে ২ বছর পরও শহীদ পরিবারগুলোর প্রশ্ন একটাই, হত্যাকাণ্ডের বিচার শেষ হবে কবে? জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতি নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা ৮টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল ওয়াহিদকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নাশিস রায় বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১৪ তাকে গ্রেফতার করে। পরে সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গ্রেপ্তার আব্দুল ওয়াহিদ আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামাতের সাবেক আমির। বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোল্ট্রি মুরগির মাংসের কিছু নমুনায় আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল অবশিষ্টাংশ পাওয়া গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষকরা বলছেন, এ ধরনের অবশিষ্টাংশ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক রয়্যাল ভেটেরিনারি কলেজের নেতৃত্বে পরিচালিত গবেষণায় তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পোল্ট্রি নিউজ। গবেষণায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানও অংশ নেয়। প্রাণীর শরীরে ঔষধ প্রয়োগের পর নির্ধারিত অপেক্ষার সময় অনুসরণ না করে জবাই করলে মাংসে ঔষধের অবশিষ্টাংশ থেকে যেতে পারে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক নতুন কৌশলের অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় 2600 কর্মী ছাঁটাই করছে বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। এটি কোম্পানিটির মোট কর্মীর প্রায় 7%। 29 জুলাই ভোর 4টা থেকে 5টার মধ্যে ভারতে ভিসার কিছু কর্মীর কাছে ছাঁটাইয়ের ইমেল পৌঁছে যায়। অনেকেই কর্মদিবস শুরু করার আগেই জানতে পারেন তাদের চাকরি আর নেই। ভারতে বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই ও হায়দ্রাবাদে ভিসার প্রযুক্তি ও কর্পোরেট কেন্দ্র রয়েছে। দেশটিতে প্রতিষ্ঠানটির 3500-রও বেশি কর্মী থাকলেও সর্বশেষ ছাঁটাইয়ে তাদের মধ্যে ঠিক কতজন চাকরি হারিয়েছেন তা জানায়নি ভিসা। তবে প্রতিবেদন অনুযায়ী সংখ্যাটা কয়েকশো হতে পারে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভারতে একটি 28 সদস্যের দলের 10 জন কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন। শুধু জুনিয়র নয়, সিনিয়র পরিচালক, প্রকৌশল ব্যবস্থাপক এবং বহু বছর ধরে কর্মরত ব্যক্তিরাও এই সিদ্ধান্তের আওতায় পড়েছেন। উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা। তার মতে এই ইউনিটে ইউক্রেনে হামলা চালানোর জন্য 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 6টি লঞ্চার থাকতে পারে। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইউক্রেন এখন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র ঘাটতিতে ভুগছে। রাশিয়া এই সুযোগ কাজে লাগিয়ে আরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের চেষ্টা করছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বেশ কঠিন। 2023 সালের শেষ দিক থেকে রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনে উত্তর কোরিয়ার কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর কোরিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র বাহিনী মোতায়েন হলে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে যাবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।